আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর অন্যতম এক শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির প্রাঙ্গণে। এই সেই জায়গা যেখানে জুবিন দাস শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়মটা কিন্তু কিছুটা একটু চেঞ্জ হয়েছে। আর দেখো এখানে এত স্ক্যাম চলে। জয় মা কামাখ্যা। এই যে সামনে দেখতে পাচ্ছ পিকক আইল্যান্ড, ওই সাইডেই যাচ্ছে। ওয়াও, উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। ভারতের অন্যতম রহস্যময় শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির, যেখানে প্রতি বছর অম্বাবচীতে ঘটে এক বিস্ময়কর ঘটনা। সেই অলৌকিক স্থানকে কাছ থেকে দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম এক রাত দুদিনের যাত্রায়। কামাখ্যার অলিগলি থেকে শুরু করে গুয়াহাটির ইতিহাসের সাক্ষী কিছু বিশেষ জায়গা, ভারতের অন্যতম শক্তিপীঠ মা কামাখ্যার দর্শন থেকে শুরু করে ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত উমানন্দ মন্দির, রোপওয়ে ভ্রমণ এবং গুয়াহাটির নানান দর্শনীয় স্থান। এত অল্প সময়ে আমরা ঘুরে দেখেছি অসমের এক অনন্য রূপ। এই সফরে আমরা শুধু মা কামাখ্যার আশীর্বাদই নিইনি, গিয়েছিলাম সেই স্থানেও যেখানে কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল, সেই জুবিন ক্ষেত্রেও। তাই যদি তোমরা কামাখ্যা ভ্রমণের সম্পূর্ণ গাইড, দর্শনীয় স্থান, খরচ, পুজো দেওয়ার নিয়ম, যাতায়াত এবং বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে জানতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতেই রয়েছে আমাদের পুরো কামাখ্যা ও গুয়াহাটি সফরের গল্প। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। যদি কলকাতা থেকে মা কামাখ্যা দর্শনে যেতে চাও, তাহলে ট্রেন হতে পারে সবচেয়ে সুবিধাজনক ও বাজেট ফ্রেন্ডলি অপশান। হাওড়া ও শিয়ালদা থেকে প্রতিদিনই একাধিক ট্রেন গুয়াহাটি ও কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। তো আমি স্ক্রিনে বিভিন্ন ট্রেনের টাইমিং দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটি ট্রেন ধরে পৌঁছে যাও গুয়াহাটি বা কামাখ্যা স্টেশনে। তো দেখো নেমে পড়েছি গুয়াহাটি স্টেশনের বাইরে রয়েছি এখন। আর এইবার তোমাদের মেন কাজ রুম খোঁজা বলতে দেখো, যদি মন্দিরের কাছাকাছি থাকতে চাও, মন্দিরের কাছাকাছি থাকারও অপশান রয়েছে। তবে আমরা চুজ করেছি পল্টন বাজার, কারণ এখান থেকে আমরা খুব কাছাকাছি স্টেশন পেয়ে যাচ্ছি। তো আমরা ঘুরে টুরে মানে পুজো দিয়ে ঘোরাঘুরি করে তারপরে স্টেশনে এসে ট্রেন ধরে নিতে পারবো, সেই কারণে আমরা পল্টন বাজার চুজ করছি। তবে আমি তোমাদের মন্দিরের আশেপাশেও যে সমস্ত রুম রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে দেখো পল্টন বাজার, আর আমি সোজা এই রাস্তা দিয়ে গিয়ে একটা হোটেলে থাকবো। তো চলো দেখো, এই হচ্ছে আমাদের হোটেল, এই যে হোটেল PCS। চলো এইবার ওপরে যাই, তোমার সাথে রুমটাও শেয়ার। দেখো এরকম মার্কেটের ভেতর দিয়ে যেতে হবে। দেখো এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে এসে তোমরা বুক করতে পারো। আর আমরা নিয়েছি 119 নম্বর রুম, যেটা কত তলা? সেকেন্ড ফ্লোরে। দেখো এই হচ্ছে 119 নম্বর রুম। একটা মিরর রয়েছে, আর এরকম কিং সাইজ একটা বেড, আর ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এই রুমটার ভাড়া আমাদের পড়েছে 700 টাকা। যদিও সিজন অফ সিজনের ব্যাপার আছে, এটাই মোটামুটি 1200, 1300, 1400 অবধি চলে যায় যখন সিজন। আর অফ সিজনে ওরকম 700, 800, 900-র মধ্যে তোমরা পেয়ে যাবে। রুমে ঢুকেই আমরা ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম জুবিন ক্ষেত্রের দিকে, মানে যেখানে সঙ্গীতশিল্পী জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল সেখানে। তো দেখো আমরা যাচ্ছি জুবিন ক্ষেত্র, মানে যেখানে জুবিন দার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। আর আপাতত আমরা পল্টন বাজার থেকে সরকারি বাসে উঠেছি, এখান থেকে যাব খানাপাড়া, আর খানাপাড়ার থেকেও লোকাল ট্রান্সপোর্টেই পৌঁছাবো জুবিন ক্ষেত্র। আচ্ছা, পল্টন বাজার থেকে খানাপাড়া বাস ফেয়ার পড়লো 25 টাকা করে পার হেড। তো দেখো এখান থেকে আবার আমরা সোনাপুর যাওয়ার ম্যাজিক ধরবো। এই ম্যাজিকে করে আমরা যাব। এই যে খানাপাড়া বাস স্টপ, এই খানাপাড়া বাস স্টপের এখান থেকে আবার ম্যাজিক ধরে আমরা যাব সোনাপুরের দিকে, আর ওখানে রয়েছে জুবিন ক্ষেত্র। তো দেখো খানাপাড়া বাস স্টপ রয়েছে, খানাপাড়া বাস স্টপের ওখান থেকে আবার এরকম একটা ম্যাজিক পেয়ে যাবে খানাপাড়া অবধি। মানে পল্টন বাজার থেকে খানাপাড়া বাস স্টপ সরকারি বাসে 25 টাকা করে ভাড়া নিল পার হেড। আবার
এই খানাপাড়ার থেকে জুবিন ক্ষেত্র 40 টাকা পার হেড ভাড়া, সেটা হচ্ছে এরকম ম্যাজিকে। তো আমি নামি ওখানে, তারপরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি। দেখো ফাইনালি এতদিন যে আমরা টিভিতে দেখেছি যে জায়গায় জুবিনদাকে মানে জুবিনদার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেইখানে আজকে এসেছি। তোমরাও চাইলে আসামে ঘুরতে আসলে কিন্তু এখানে আসতে পারো। দেখো এই যে এরিয়াটা, এটাই কিন্তু সেই জুবিন ক্ষেত্র। আর রীতিমতো এখানে মেলা বসে গেছে। দেখো এদিকে প্রচুর দোকানপাট রয়েছে। আর আমরা এখনই যাব ওখানে, তোমাদের সাথেও শেয়ার করব। দেখো এখানে আসামিয়া ভাষায় জুবিনদার ফটোগুলো রয়েছে। মানে বেশ অবাক লাগছে, একটু অন্যরকমই লাগছে। মানে এতদিন টিভিতে যেটা দেখেছি সেটা দেখতে কিন্তু নিজের স্বচক্ষে চলে এসেছি এই মানে জুবিন ক্ষেত্র যেটাকে নাম দেওয়া হয়েছে ঠিক এইখানে। আর দেখো সবসময় কিন্তু এখানে জুবিনদার গানও চলছে। দেখো এই সেই জায়গা যেখানে জুবিনদার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আর এখান থেকে যতটা সম্ভব তোমাদেরকে শেয়ার করছি। দেখো দেখো ঠিক এইখানে দেখো জুবিনদার ফটোও রয়েছে। আর দেখো এই দিকে এখানেও অনেকে প্রদীপ জ্বালছে, মানে জুবিনদাকে উদ্দেশ্য করে। দেখো আর এই এরিয়াটা পুরো একদম একটা ট্যুরিস্ট স্পটের চেহারা নিয়েছে। দেখো প্রচুর মানুষ কিন্তু। আর দেখো এখানে জুবিনদা যে যখন খেলাধুলা করতো, যত ড্রেস থেকে শুরু করে সব কিছু, মানে জার্সি পর্যন্ত ওখানে রয়েছে। মানে অন্যরকম ভাবুক হয়ে গেলাম এখানটায় এসে। তো দেখো জুবিন ক্ষেত্রে তো অনেক আগেই এসেছিলাম, হ্যাঁ অনেকটা ভাবুক হয়ে গেছি, অন্যরকম লাগছিল। তোমরাও আসলে একটু ফিল করতে পারবে। আর এবার আবার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে আমি পৌঁছে যাব পল্টন। তো দেখো রাত তো অনেক হলো, আর আজকে এখানেই আমি ডিনার করব। আর এই হচ্ছে দেখো 12 আনা বাঙালি, এখানে আজকে ডিনার করব। আর তোমরা যারা গুয়াহাটি আসছো তারা এখানে চাইলে ডিনার করে নিতে পারো। তো চলো ডিনারে কী কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকে রাতে আমাদের ডিনার ভেজ থালি নিয়েছে। এখানে 3টে সবজি রয়েছে, তার সাথে আলু ভাজা, চাটনি, ভাত আর ডাল। তো এই ভেজ থালিটা পড়েছে আমাদের 150 টাকা। তো এটা পল্টন বাজারের একদম পাশেই রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করতে পারো। আর আজকে আমরা ডিনার এখানেই সারবো। তো দেখো রাতের ডিনার কমপ্লিট, এবার আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে আমরা এখন মা কামাখ্যার মন্দিরে যাব, মা কামাখ্যা দর্শন করতে। আর তোমাদেরকে বলে দিই, যারা আমাদের মতো তোমরা পল্টন বাজারে থাকবে তারা কিন্তু এই যে পেছনে দেখতে পাচ্ছ নেপালি মন্দির, এই নেপালি মন্দিরের কাছে চলে আসবে। আর এখান থেকে কিন্তু এই রকম সরকারি বাস পেয়ে যাবে। এই সরকারি বাসেই আমরা কামাখ্যা মন্দির যাব। তো দেখো এই বাসে করে আমরা কামাখ্যা মন্দির যাব। সামনে বসবে। দেখো নেপালি মন্দিরে ওখান থেকে কামাখ্যা মন্দির ভাড়া পড়লো 20 টাকা করে পার হেড। তো দেখো বাসে করে আমরা এই সাইডে নামলাম, এই পার থেকে আমাদের এই পারে আসতে হবে। মানে দেখো এই যে কামাখ্যা মায়ের গেট, মন্দিরে যাওয়ার গেট, এইখান দিয়েই আমরা নীলাচল পর্বতের ওপরে যাব। দেখো এই হচ্ছে কামাখ্যা মায়ের গেট। তো এখান থেকে তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, 1.5 থেকে 2 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। আর না হলে সামনেই তোমরা মারুতি, ওমনি এগুলো পেয়ে যাবে। এখান থেকে ভাড়া দিয়ে তোমরা নীলাচল পাহাড়ের ওপরে মা কামাখ্যার মন্দিরের কাছে পৌঁছে যেতে পারবে। তো দেখো তাহলে আমরা এতে করেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মারুতি আমাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল, মানে এই মোড়ে এই জায়গাটা নামিয়ে দেওয়ার পর আমরা আবার এখান দিয়ে পায়ে হেঁটে সামনের দিকে যাব। তো চলো। আর দেখো যেখানে ট্যাক্সি বা মারুতি নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু দুই ধারে প্রচুর ডালার দোকান তোমরা পেয়ে যাবে।
এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। তবে আমরা আরেকটু এগিয়ে যাব, সামনে থেকে ডালা নিয়ে নেব। তো দেখো আমি পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করেছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর এই যে লাইন দেখছো এটা কিন্তু পুরো ফ্রির কুপন দেওয়ার লাইন। মানে এইভাবে তোমরা রাত 2টো কি 3টের থেকে লাইন দিয়ে ভোর 5টায় কাউন্টার খোলে, এইভাবে লাইন দিয়ে তোমরা ফ্রিতে কুপন সংগ্রহ করবে। তারপরে আবার সাধারণ মানে জেনারেল লাইন দিয়ে ওখানে গিয়ে মাকে দর্শন করতে পারবে। আর এই মুহূর্তে যেটা জানতে পারলাম মোটামুটি 2100 টিকিট অলরেডি দেওয়া হয়ে গেছে, সেই কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়ে গেছে। আর দেখো মোটামুটি এখন 9:30 বাজে, মানে সকাল 9:30টায় ফ্রি কুপন দেওয়া পুরো বন্ধ। আর দেখো এই কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেওয়ার নিয়মটা কিন্তু কিছুটা একটু চেঞ্জ হয়েছে। মানে কিছুটা চেঞ্জ হয়েছে বলছি কেন, তোমরা এর আগে আসতে ফ্রির যে লাইন ছিল, ফ্রিতে এসে তোমাদের এখানে স্ক্যান করা হতো, মানে ফটো তুলে তারপরে তোমাদেরকে কুপন সংগ্রহ করে দর্শন করতে হতো, সেটা তো এখানে আছেই। আর তার সাথে কিন্তু অনলাইনেও ফ্রিতে কুপন এখন দেওয়া হচ্ছে। আর যেটা ভিআইপির কুপন সংগ্রহ করবে সেটা হচ্ছে তোমার মন্দিরের সামনে থেকে, আমি দেখিয়েও দেব। মন্দিরের সামনে থেকে প্রথমে বললো ভোর 5টা থেকে 200টা ভিআইপি কুপন দেবে, তারপরে দুপুর 1টা থেকে আবার 100টা ভিআইপি কুপন দেওয়া হবে। ওটা কিন্তু টাকা দিয়ে তোমাদেরকে কুপনটা সংগ্রহ করতে হবে। আর এই যে তোমাদেরকে এইখানে শেয়ার করলাম, এখন তো বন্ধ করে দেওয়া হলো, মোটামুটি 2100 ফ্রি টিকিট মানে ফ্রি কুপন দেওয়া হয়ে গেছে বলে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো এই যে গেট পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, এইবার আপাতত আর খুলছে না। আর সকাল 9:30 বাজে এখনই বন্ধ হয়ে গেছে। বুঝেই যাচ্ছ ফ্রি কুপন সংগ্রহ করতে তোমাদের কতটা রাত থেকে লাইন দিতে হবে, মানে খুব টাফ ব্যাপার। কিন্তু গর্ভগৃহে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে মোটামুটি রাত 2টো রাত 1টা থেকে লাইন দিয়ে মানুষ পড়ে থাকে, তারপরে ভোর 5টায় কাউন্টার খোলে। দেখো এই ভাই খুব সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে ডালা। তো দেখো এই ভাইয়ের দোকান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। আর এই ডালায় ভাই ডালায় কী কী দিয়েছো? এর মধ্যে সব কিছু রয়েছে। এই ডালা দিয়ে আমরা মাকে পুজো দেব। তো দেখো ডালা নিয়ে নিয়েছি, এইবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর অলরেডি অ্যানাউন্স করছে মানে কোনো মানুষকে, মানে অনেকে অপেক্ষা করছে যদি ফ্রি কুপন আবার চালু করে, ফ্রি কুপন কিন্তু চালু করবে না, সেটাই মাইকে বারবার অ্যানাউন্স করছে। আর দেখো আজকে প্রচুর ভিড় রয়েছে। তো দেখো সামনেই অম্বুবাচী মেলা আসছে, সেই সময় তো জানোই এখানে কি পরিমাণে ভিড় হয়। যেহেতু তার আগে আগে আমরা এসেছি, এখনও কিন্তু ভালো ভিড় রয়েছে। দেখো মন্দিরে যাওয়ার আগেই এতটা ভিড়। দেখো মেন মন্দিরের গেট। মা কামাখ্যার কাছে পুজো দিতে এসেছি, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। আর এই বৃষ্টি কখন কমবে সেটা একমাত্র মাই জানে। দেখা যাক বৃষ্টি কমুক, তারপরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করো। তোমরা যারা পুজো দেবে তারা, আমার তো মনে হয় নিজেদের মতো করে পুজো দেওয়া অনেক বেটার। পান্ডা ধরে পুজো দিয়ে কি হবে, মানে তারা একটু মন্ত্র বলবে এই, এছাড়া তোমরা নিজেরা মাকে ডেকে যদি ভালোভাবে পুজো দাও সেটাই মনে হয় বেটার হবে। আর দেখো এখানে এত স্ক্যাম চলে, মানে শুধু টাকার খেলা, পান্ডাদের কাছে টাকা দিয়ে দিয়ে পুজো দেওয়া। সেই কারণে মানুষজন কী করছে, বাইরে যে আবক্ষ মূর্তি রয়েছে মায়ের, সেখানেও অনেকে পুজো দিয়ে যায়। দেখো এই জায়গায় পুজো দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের কাছে চাওয়াটাই তো মেন, আর মা অন্তর্যামী, সবই জানে। তো সেই কারণে কিন্তু এইভাবেও অনেকে পুজো দিয়ে দিচ্ছে। দেখো মাকে পুজো দেওয়ার পর তোমরা প্রদীপ, ধূপ এগুলো সব এই সাইডে জায়গা করা আছে, এখানেই ধরিয়ে দেবে। আচ্ছা নারকোল ফাটানোর জন্য দেখো এরকম জায়গা করা আছে, এখানেই তোমরা মাকে নারকোল উৎসর্গ করো। দেখো আর হ্যাঁ, অনেকে বাড়িতে এই নারকোল নিয়েও যায়, অনেকে এখানে দিয়েও চলে যায়। আর জলটা তো অবশ্যই এখানে দিয়ে যায়। জয় মা কামাখ্যা। এখানে দিয়ে যায়। তো দেখো এখানে অনেকে বলি না দিয়ে পায়রাও উৎসর্গ করে মাকে। আর এখান থেকে তোমরা জোড়া কত দাদা?
600 জোড়া, 600 টাকায় পায়রা অনেকে এই মন্দির প্রাঙ্গণে উড়িয়ে দেয়। আর দেখো বাইরে তো অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে মা তো আমাদের কাছে পরীক্ষা নিচ্ছে, মানে মা দেখতে চাইছে যে কতক্ষণ অবধি আমরা অপেক্ষা করে সুন্দরভাবে পুজো দিতে পারি। তো ফাইনালি তো পুজো দেওয়া কমপ্লিট, আর এইবার তোমাদেরকে এই প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর অন্যতম এক শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির প্রাঙ্গণে, আর এখানেই মা সতীর যোনি পড়েছিল। এই মা কামাখ্যা মন্দির এটা কিন্তু 51তম সতীপীঠের এক পীঠ। দেখো এই দাদারা পায়রা নিয়ে যাচ্ছে মাকে উৎসর্গ করবে বলে। ওইখানে ওই দাদা পায়রা উৎসর্গ করছে মাকে। দেখো ওই যে ছেড়ে দিল। দেখো দেখো কামাখ্যা মন্দিরে ঢোকার মুহূর্তেই এখানে একটা গণেশ মূর্তি রয়েছে। এখানে সকলে দেখো গণেশের গায়ে পয়সা গেঁথে দিচ্ছে, আর সিদ্ধিদাতা গণেশকে প্রণামও করছে। আর দেখো মা কামাখ্যার মন্দিরের ঠিক বাঁ পাশে, বাঁ দিকে যে পবিত্র কুণ্ড রয়েছে, এটাকে অনেকেই বলে কচ্ছপে ভরা পবিত্র কুণ্ড, কারণ এই কুণ্ডে প্রচুর কচ্ছপ রয়েছে। দূর থেকে জুম করে কতটা দেখাতে পারবো জানি না, এই দেখো প্রচুর কচ্ছপ রয়েছে। আর দেখো এখানে অনেকেই আছে যারা বলি দেয় না, তারা কিন্তু ছোটোবেলায় এই পাঁঠাগুলোকে ছেড়ে দিয়ে যায় মায়ের মন্দিরে। এখানে তারা এই এদিক ওদিক ঘুরে বেড়ায়। দেখো এইটাই হচ্ছে মায়ের মূল গর্ভগৃহ এইখানে, ঠিক এই জায়গাটায়। আর দেখো এই রকম প্রচুর মূর্তি রয়েছে মা কামাখ্যা মন্দিরের চারিপাশে। আর আজকে যেন মানে বৃষ্টি কমছেই না, মানে সেই প্রায় 10টার থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে, এখন প্রায় 12টা বাজতে চললো, বৃষ্টি কমার নাম নেই। কিন্তু তোমাদের তো সব কিছু শেয়ার করতেই হবে, সেই কারণে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর চলো এবার বলিঘরের দিকে যাওয়া যাক। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ভেতরে তোমরা প্রবেশ করে একটা মূর্তি আছে মায়ের, সেখানে পুজো দিতে পারবে, কিন্তু গর্ভগৃহে যেতে পারবে না। দেখো এটাই হচ্ছে সেই বলিঘর। তো দেখো আমরা তো ঠিক অম্বুবাচী মেলার আগে এসেছি, আর এখনই এত ভিড়। আর তোমরা কিন্তু এই বিশেষ বিশেষ জিনিসগুলো মাথায় রেখে তবেই অম্বুবাচী মেলার আগে বা অম্বুবাচী মেলার পরে এই মন্দিরে আসবে। আর অম্বুবাচী মেলার সময় তো মারাত্মক ভিড় হয়, কারণ এটাকে নর্থ ইস্টের কুম্ভ বলা হয়, এতটাই ভিড় হয়। আর অম্বুবাচী মেলার সময় কিন্তু 3 দিন জেনারেলি মন্দির বন্ধ থাকে, কারণ মায়ের সেই সময় রাজস্বলা হয়, মন্দির সেই কারণে বন্ধ থাকে। তবে যেটুকু শুনছি এই বছর নাকি বিরল, এই বছর 4 দিন নাকি মন্দির বন্ধ থাকে, মানে 22, 23, 24, 25 তারিখ অবধি নাকি মন্দির বন্ধ থাকে, এরকমই শুনছি। এবার জানি না, কমেন্টে তোমরা জানাতে পারো সঠিক নাকি এটা ভুল। আর এখানকার যারা পান্ডা তারাও অনেকে বলছে, এইবার তোমরা যদি সঠিকটা জেনে থাকো কমেন্ট করতে পারো। আর দেখো মন্দিরে পুজো দেওয়াও কমপ্লিট, আমরা তো পুরো স্নান করে ফেলেছি, এতটাই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। আর এইবার আমরা আবার প্রসাদ কক্ষের দিকে যাব, যেখানে ফ্রিতে প্রসাদ গ্রহণ করা যায়। তো চলো। পুজো দেওয়াটাও কমপ্লিট, এবার আমরা প্রসাদ কক্ষে ঢুকবো, প্রসাদ গ্রহণ করব। আর প্রসাদ কক্ষে ঢোকার লাইন কিন্তু দুপুর 12টায় ওপেন হয়, মানে প্রসাদ কক্ষ দুপুর 12টায় ওপেন হয়। তোমরা এরকম লাইন দিয়ে ভেতরে ঢুকে প্রসাদ গ্রহণ করতে পারো। তো দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি এখানে ভোগ প্রসাদ বিলি হয়। এই যে ফ্রিতে কুপন দেবে, দেখো এইখানে কুপন দিচ্ছে, এই যে কুপন পেয়ে গেলাম। দেখো ভেতরে খুব ডিসিপ্লিনভাবে এভাবে লাইন দিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করবে। তো দেখো যদিও ফ্রিতেই প্রসাদ তোমরা পাবে, তবে আমার মনে হয় ফ্রিতে প্রসাদ গ্রহণ করার থেকে এই যে কিছু ডোনেশন, এখানে ডোনেশন দেওয়া উচিত। তো আমরা আমাদের তরফ থেকে যেটুকু পারবো এই বক্সে ডোনেশন দিয়ে যাব। ও ডোনেশন দিচ্ছে। তো
দেখো প্রসাদ কক্ষে প্রবেশ করেছি, আর এই আমাদের প্রসাদ দিয়েছে দেখো, খিচুড়ি, তার সাথে পায়েস, সুজি আর একটা তরকারি, মানে আলু সয়াবিনের তরকারি। আর মায়ের ভোগের তো তুলনা হয় না, দারুণ টেস্ট। এরপরে আমরা পৌঁছে গেছিলাম কামাখ্যা মায়ের মন্দিরের পাশেই বগলা মন্দির দর্শন করতে। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, কিছুটা কিন্তু পায়ে হেঁটে আসতে হবে, তবে এই মন্দির তোমরা দর্শন করতে পারবে। দিয়ে মা বগলা মন্দিরে তোমরা যেতে পারবে, এই রকম সিঁড়ি দিয়ে তোমাদের নেমে যেতে হবে। এখন আমি পৌঁছে গেছি বগলা মায়ের মন্দিরে, আর ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়। দেখো এই সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে, মন্দিরের পাশ দিয়ে সিঁড়ি গেছে, আর নেমে এসে এই হচ্ছে দেখো বগলা মায়ের মন্দির। চলো তাহলে আবার আমরা বেরিয়ে যাই, তারপরে কী কী সাইট সিন করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মন্দিরের মানে নীলাচল পাহাড়ের ওপর থেকে তো নিচে নেমে আসলাম, আর যেখানে তোমাদেরকে ওই মারুতি ওমনি ওগুলো নামাবে, ওখান থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে। গভর্নমেন্ট বাসে উঠে পড়লাম, এখান থেকে যাচ্ছি আমরা উমানন্দ মন্দির দেখতে। আর উমানন্দ টেম্পলে তো ডাইরেক্ট মানে বাস যাবে না, ফেরি সার্ভিস আছে, গভর্নমেন্ট ফেরি সার্ভিস, ওখান থেকে গভর্নমেন্ট ফেরি করে একটা দ্বীপে যাব, সেই দ্বীপেই রয়েছে উমানন্দ মন্দির। সম্ভবত ওই দ্বীপটার নাম ময়ূর দ্বীপ। তো চলো। তো দেখো বাস থেকে তো নেমে পড়েছি, আর এবার উমানন্দ মন্দিরে যাব, উমানন্দ টেম্পেলে। তো উমানন্দ টেম্পেলে যাওয়ার জন্য আগে একটা গভর্নমেন্ট ফেরি সার্ভিস ছিল, যেটা 40 টাকায় তুমি যেতেও পারতে আসতেও পারতে, কিন্তু এখন রিকনস্ট্রাকশন করেছে সুন্দরভাবে, মানে আর দেখো রিকনস্ট্রাকশন হওয়ার পর এটাই কিন্তু 100 টাকা করে হয়ে গেছে পার হেড। তো দেখো আমরা চলে এসেছি উমানন্দ টেম্পল যাওয়ার ফেরিতে, আর এই বছর থেকে কিন্তু ফেরি সার্ভিসের রেট বেড়ে গেছে। যেটুকু জানতে পারলাম এটাই গভর্নমেন্ট ফেরি সার্ভিস, পার হেড 100 টাকা করে পড়ছে। যে জায়গায় যাওয়া আসা 40 টাকা ছিল, এখন পার হেড 100 টাকা করে। তো এই রকমই দেখো নতুন ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আর রেটও বেড়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর ওই যে দূরে ওইখানেই রয়েছে উমানন্দ টেম্পল, মানে ময়ূর দ্বীপে। তো ওই ময়ূর দ্বীপেই আমরা আস্তে আস্তে যাব, চলো। তো দেখো টিকিট তোমরা অনলাইন অফলাইন দুটো মোডেই কাটতে পারো, এখানে ইউপিআই পেমেন্টেরও অপশান রয়েছে। তো আমরা তো টিকিট কেটে নিয়েছি, এইবার আমাদের যে ফেরি সার্ভিস রয়েছে সামনে লঞ্চ রয়েছে, ওখানে গিয়ে আমরা ফেরিতে উঠবো। তো চলো। দেখো ফেরি সার্ভিসের জন্য এরকম ওয়েটিং লঞ্চও রয়েছে, তোমরা চাইলে এখানে বসতেও পারো ফেরি আসা অবধি। দেখো প্রচুর বড় এরিয়া, কিন্তু বেশ সুন্দর। দেখো এই যে ফেরিটা আসছে, এতে করেই আমরা ওই পারে যাব। দেখো ফেরিতে তো উঠে গেছি, আর এখানে টাইম হচ্ছে 2:11, আর 2:15-তে আমাদের এই ফেরি ছাড়বে। তো ছাড়ুক ফেরি, তারপরে তো এই অ্যাটমসফিয়ারটা অসাধারণ সুন্দর লাগছে। তো তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা অবশ্যই যদি কামাখ্যা আসো তাহলে উমানন্দ টেম্পল ভিজিট করো এরকম ফেরি করে, কারণ প্রায় আধ ঘন্টা লাগবে উমানন্দ টেম্পলে যেতে। আর এই যে নদীবক্ষের উপর নৌকা বিহার তোমরা করবে, এটার একটা অসাধারণ সুন্দর অনুভূতি। ফেরি ছাড়ার কথা 2:15, সে জায়গায় এখন বাজে দেখো 2:26, মানে 15 মিনিট লেটে ফেরি ছাড়ছে, এখনও ছাড়েনি কিন্তু। মানে লোক যতক্ষণ ভর্তি না হচ্ছে ফেরি ছাড়ার কোনো নামগন্ধ নেই। এদিকে 100 টাকা পার হেড নিয়েছে। তো দেখো আমাদের ফেরি মোটামুটি 15 মিনিট লেটে ছাড়লো, 2:30-এর সময় ছেড়েছে। আর ফেরিটা দেখো এই রকম, ভেতরে বসার জায়গাও রয়েছে। আর চলো আমরা এগিয়ে যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছ পিকক আইল্যান্ড, ওই সাইডেই যাচ্ছি, মানে ওখানেই যাব। দেখো আমরা প্রায় পিকক দ্বীপের কাছাকাছি চলে এসেছি। দেখো ওপর দিয়ে রোপওয়েও যাচ্ছে, মানে ঠিক ব্রহ্মপুত্রের ওপর দিয়ে আর উমানন্দ টেম্পলের ওপর দিয়ে। যদি হাতের সময় থাকে তোমাদের সাথে রোপওয়েতে চড়েও কেমন অনুভূতি হয় সেটাও শেয়ার করব, কারণ এর আগে পাহাড়ের রোপওয়ে চড়েছি, ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, এটা একটা অন্যরকম অনুভূতি। তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। দেখো এই পারে তো নেমে পড়লাম, মোটামুটি 30 মিনিট মতো সময় লাগলো।
আর এই পারে এসে আবার সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে উঠতে হবে। দেখো এখানে পুজো দেওয়ার জন্য ডালাও তোমরা পেয়ে যাবে। তো দেখো এই পিকক আইল্যান্ড মানে যেখানে উমানন্দ টেম্পল রয়েছে সেখানে তো চলে এসেছি। এই সোজা হচ্ছে উমানন্দ টেম্পল। তার আগে তোমাদেরকে হনুমান মন্দির দেখিয়ে দিই। দেখো এখানে একটা হনুমান মন্দিরও রয়েছে। দেখো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এটাই কিন্তু উমানন্দ টেম্পল, একদম পাহাড়ের ওপরে। তারপর একটা মহাকাল মন্দিরও রয়েছে। আর কেউ যদি চাও উমানন্দ টেম্পলে পুজো দিতে তো এখানেও কিন্তু লাইন পড়ে। দেখো উমানন্দ টেম্পল দেখা কমপ্লিট। এখন পুজো দেওয়া সম্ভব না কারণ প্রচণ্ডই ভিড়। আর এবার আবার আমরা নেমে যাচ্ছি। নিচে আমাদের ফেরি রয়েছে, ওই ফেরিতেই উঠে পড়ব। তো দেখো গুয়াহাটিতে ট্যুরিস্টদের আরও একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে গুয়াহাটি রোপওয়ে। এই মুহূর্তে কিন্তু গুয়াহাটি রোপওয়ের এখানে চলে এসেছি। দেখো এই যে ওপর দিয়ে রোপওয়ে সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। পার হেড টিকিট যতটুকু জানি 100 টাকা করে। তো চলো ভেতরে টিকিট কাটি, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে 1 ওয়ে আর 2 ওয়ের টিকিট রয়েছে। এখানে 1 ওয়ে যদি কাটো তাহলে 100 টাকা পার হেড পড়বে। আমরা 1 ওয়ের টিকিট কাটবো। দেখো এখান থেকে তোমরা 100 টাকা পার হেডে 1 ওয়ের টিকিটও কাটতে পারো। এছাড়া আসা যাওয়া যদি কাটো তাহলে 200 টাকা পার হেড পড়বে। আমরা 1 ওয়ের টিকিটই কাটছি। ওপারে গিয়ে আবার ফেরি সার্ভিসের মাধ্যমে এখানে চলে আসবো। তো দেখো উমানন্দ টেম্পল দেখে আবার আমরা এই রোপওয়ের কাছে চলে এসেছি। ওখান থেকে মিনিট 5 হাঁটা পথ। হেঁটে এসে রোপওয়েতে উঠবো, তোমাদের সাথেও শেয়ার করব। কারণ এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। কারণ ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে কিন্তু রোপওয়ে যাবে। আর উমানন্দ টেম্পলটাও ওপর থেকে কীরকম লাগে, কতটা সুন্দর লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার। দেখো রোপওয়ে এরিয়ায় এরকম ওয়েটিং লঞ্চ রয়েছে। এখানে তোমরা বসবে, তোমাদের টাইম হলে তোমাদেরকে আবার ডেকে ওপরে নিয়ে যাবে। দেখো কিছুটা সময় নিচে ওয়েট করতে হবে, আর ওপরেও কিছুটা সময় তোমাদের ওয়েট করতে হবে। তারপরে এখান দিয়ে রোপওয়ে আসবে, দেন তোমাদেরকে ভেতরে এন্টার করতে হবে। তো দেখো যেটুকু জানতে পারলাম একটা এরকম রোপওয়েতে টোটাল 24 জন করে উঠবে। তো দেখো ফাইনালি আমাদের রোপওয়ে ছেড়ে দিল। আর ওপর থেকে উমানন্দ টেম্পলটা কিন্তু সেই লাগবে যেটুকু বুঝতে পারছি। এই হচ্ছে দেখো, আর এই সাইডে দেখো সানসেট হচ্ছে ব্রহ্মপুত্রের ওপর দিয়ে, মানে জলের ছবিটা পড়ছে কি সুন্দর লাগছে। আর একটু পরে হলে আরও সুন্দর লাগতো। তো দেখো এখন আমাদের রোপওয়ে পিকক আইল্যান্ডের ওপর দিয়ে যাবে। আর এই পিকক আইল্যান্ডে রয়েছে উমানন্দ টেম্পল, যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ওপর থেকে উমানন্দ টেম্পলটা কতটা সুন্দর লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো ওয়াও, উপর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি দেখো আমরা সাউথ গুয়াহাটির থেকে নর্থ গুয়াহাটির দিকে প্রায় পৌঁছে গেছি। তো ফাইনালি রোপওয়ে করে নর্থ গুয়াহাটির দিকে চলে আসলাম। আর এবার চলো বাইরের দিকে যাই, এখানে আর কি কি ঘোরার জায়গা রয়েছে সেটাও তোমাদের সাথে। দেখো এই যে রোপওয়ের থেকে নেমে আসলাম, এখানে দোল গোবিন্দ মন্দির রয়েছে একটা, ওই মন্দির দর্শন করব। তারপরে আবার আমরা মানে রোপওয়েতে আর যাব না। এখানে একটা 5 টাকার ফেরি চলে যতদূর জানি, ওই 5 টাকার ফেরিতেই আবার ব্যাক করব। দেখো রোপওয়ে করে এই পারে চলে এসেছি। আর আমরা তো সিঙ্গেল ওয়ে নিয়েছিলাম, যাওয়ার সময় আমরা চলে যাব হচ্ছে ফেরি করে। আর এই হচ্ছে দেখো দোল গোবিন্দ মন্দির, এখানে দোল উৎসব পালন করা হয়, খুব সুন্দর। দেখো আর এখানে কিন্তু প্রচুর বানর আছে, তো একটু সাবধানে। দেখো খুব সুন্দর লাগবে এই জায়গাটা। এই হচ্ছে দোল গোবিন্দ মন্দির। অ্যাকচুয়ালি এই মন্দিরটার নাম দোল গোবিন্দ মন্দির করা হয়েছে এই কারণেই,
এই মন্দিরে দোল উৎসব পালন করা হয় খুব বড় করে, হাজার হাজার মানুষ এখানে এসে দোল উৎসব পালন করে। সেই জন্যই এই মন্দিরটার নাম দোল গোবিন্দ মন্দির, আর এটা অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মন্দির। তো দেখো দোল গোবিন্দ মন্দির তো ঘোরা হয়ে গেল, এইবার চলো আবার আমরা ফিরে যাই সাউথ গুয়াহাটিতে। তো দেখো যারা তোমরা ওয়ান ওয়ে টিকিট কেটে এই পারে আসবে তারা চাইলে এইভাবে বোটে করেও আবার ওপারে ফিরে যেতে পারো, আমরা যেভাবে যাব। আর চলো টিকিট ভাড়া কত টাকা নেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো 100 টাকা পার হেডে একটু আগে ওই যে রোপওয়ে দিয়ে আমরা নর্থ গুয়াহাটি এসেছি সাউথ গুয়াহাটির থেকে। আর আমরা তো মানে টু ওয়ে টিকিট কাটিনি, সিঙ্গেল ওয়ে এসেছিলাম। এবার যাওয়ার সময় মাত্র 5 টাকা দিয়ে ওই পারে পৌঁছে যাবো, মানে বুঝতেই পারছো এই যে লঞ্চ, বড় লঞ্চ, এতে করেই আমরা আবার ওপারে পৌঁছে যাব। তো তোমরাও যদি চাও যে টু ওয়ে টিকিট না কেটে মানে 200 টাকা করে পড়বে পার হেড, সেটার জায়গায় 100 টাকা করে পার হেড এই পারে এসে কিছুটা এগিয়ে এসে তোমরা এই যে ফেরি রয়েছে এই ফেরি সার্ভিস ইউজ করে আবার ওপারে পৌঁছে যেতে পারো। দেখো 100 টাকা দিয়ে রোপওয়েতে আসলাম আর 5 টাকা দিয়ে ওপারে চলে যাচ্ছি, মানে ভাবলে অবাক লাগছে কতটা এক্সপেন্সিভ রোপওয়ে, তোমরা বুঝতেই পারছো। তবে হ্যাঁ, কোথাও আসলে তো একটু মানে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো তো সবারই ইচ্ছা করে। আর এই রোপওয়েটা এতটাই সুন্দর লেগেছে যে ওপর থেকে ওই পিকক আইল্যান্ডটা মানে অপূর্ব সুন্দর লেগেছে, উমানন্দ টেম্পেলটা তার সাথে, আর ব্রহ্মপুত্র নদীর ওপর। আর দেখো আমরা এখন নিচ দিয়ে যাচ্ছি, ওই যে পিকক আইল্যান্ড, আর ওপর দিয়ে দেখো রোপওয়ে যাচ্ছে। আর দেখো এই এখান থেকে তোমরা সানসেট ক্রুজ মানে ইভিনিং ক্রুজও একটা তোমরা বুক করতে পারো। দেখো এইখানে পার হেড 200 টাকা করে, এই যে দেখো গান টান হচ্ছে, তোমাদের 1 ঘন্টা এই ব্রহ্মপুত্রের উপর ঘোরাবে। তো দেখো ওপার থেকে তো চলে আসলাম, এবার আবার আমরা ফিরে যাব পল্টন বাজারে। এই সামনে থেকেই আবার সরকারি বাস ধরে নেব। পল্টন বাজার এই যাবে। তো দেখো এখান থেকে আসামের ট্র্যাডিশনাল গামছা আমরা নিয়ে যাচ্ছি। আর দেখো আসামের স্পেশাল সিল্ক এই দাদা দেখাচ্ছে, এখান থেকে আরও এটা কি বলে আসাম সিল্ক শাড়িও কেনাকাটা করছে। আর আসামের স্পেশাল মেখলা, এখানে সব রকম জিনিসই রয়েছে, এই দাদার দোকান থেকেই নিলাম। এনাদের ব্যবহারও ভালো, অনেকটা ডিসকাউন্টও করছে। তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো, আমি ডিসপ্লেতে কার্ডটা দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কল করেও জিজ্ঞেস করে নিতে পারো। দেখো ওদিক থেকে তো শাড়ি আর গামছা কেনাকাটা হয়েছে, আবার সেইগুলো নিয়ে যাওয়ার জন্য আবার ব্যাগ, এই যে আলাদা করে ব্যাগ নিল, এটা আবার 100 টাকা পড়লো এই ভাইয়ের দোকান থেকে। তাহলে ফাইনালি জার্নি কামস টু অ্যান্ড এন্ড, মানে গুয়াহাটির জার্নি আমি এখানেই শেষ করছি। এখান থেকে আমাদের আরও একটা জার্নি স্টার্ট হবে, সেটা পরের ব্লগেই তোমরা দেখতে পাবে। আর রাতে আমাদের ট্রেন রয়েছে, আমরা এখান থেকে চলে যাব এনজেপি। আর এই লাস্টে তো দেখলেই আমরা কিছু শপিংও করলাম বাড়ির জন্য স্মৃতি হিসাবে। আসামের বিখ্যাত যে ট্র্যাডিশনাল গামছা সেটা নিলাম, তার সাথে ও শাড়িও মানে শপিং করলো। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।